গল্পের শুরুতেই আমরা রেডিককে দেখতে পাই। সে একটা মরুভূমির মতো গ্রহে আহত অবস্থায় পড়েছিল। এমনকি তার একটা পা এত বেশি আহত ছিল যে সে ভালোভাবে হাঁটতে পারছিল না। আর সব গ্রহের মতো এই গ্রহেও কিছু হিংস্র প্রাণী ছিল যারা দেখতে কিছুটা হায়ানার মতো। আর এই প্রাণীগুলো রেডিককে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে। রেডিক তাদের হাত থেকে বাঁচার জন্য সেখানে থাকা একটা জলাশয়ের মধ্যে ডুব দেয়। আর পানির মধ্যে সে অপেক্ষা করতে থাকে কখন এই প্রাণীগুলো এখান থেকে চলে যাবে। আর কিছুক্ষণ পর প্রাণীগুলো সেখান থেকে চলে যায়। তখন রেডিক উপরে উঠে আসে, কিন্তু আসলে তার পেছনে তখনও সেই প্রাণীগুলোর মধ্যে একটা প্রাণী অপেক্ষা করছিল। সে রেডিকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রেডিক কোনোভাবে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে একটা মেটালের টুকরা দূরে ছুঁড়ে মারে। আর এই প্রাণীগুলো যেহেতু কিছুটা কুকুরের মতো ছিল, তাই ওই হিংস্র প্রাণীটা তখন মেটালের টুকরা নিতে সেদিকে দৌড় দেয়। আর এই সুযোগে রেডিক সেখান থেকে একটা গুহার মধ্যে এসে লুকিয়ে পড়ে, কারণ এখানে সে একটু রেস্ট নিতে চায়। আর এরপর কি করবে সেই ব্যাপারে তাকে প্ল্যান করতে হবে। কিছুক্ষণ পর ওই হিংস্র প্রাণীটা আবারও রেডিকের গন্ধ শুকে এই গুহায় এসে পৌঁছায়। সেখানে একটা পানির জলাশয় দেখে প্রাণীটা একটু পানি খেতে আসে, কিন্তু এই পানির মধ্যেও একটা শিকারী প্রাণী লুকিয়ে ছিল। আর পানিতে থাকা প্রাণীটা হায়নার মতো প্রাণীটাকে শিকার করে মেরে ফেলে। আসলে এই পানির ক্রিয়েচারগুলোর লেজে এক ধরনের বিষ ছিল, সেটা দিয়ে তারা শিকার করত। কিন্তু রেডিককে এখান থেকে সামনের দিকে যেতে হলে এই জলাশয়টা পার করতে হবে। আর ঠিক তখনই পানিতে থাকা প্রাণীগুলো রেডিককে দেখে ফেলে। এতক্ষণে একটা প্রাণী পানি থেকে উঠে এসে রেডিকের উপর হামলা করে দেয়। রেডিক কড়াভাবে নিজের আত্মরক্ষা করে আর তাদের মধ্যে একটা প্রাণীকে মেরে ফেলে। কিন্তু এভাবে বেশিক্ষণ যুদ্ধ করে তাদের সাথে টিকে থাকা সম্ভব না, তাই সে পাশে থাকা একটা পাথরের ফাটলে ঢুকে লুকিয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই কিভাবে রেডিক এই প্ল্যানেটে এসে আটকেছে। আসলে রেডিক অন্য একটা গ্রহের বাসিন্দা, কিন্তু সেখানকার রাজাকে মারার পর রেডিক নিজে সেখানকার রাজা হয়ে যায়। কিন্তু এতেও সে খুশি ছিল না, কারণ তখন বাকিরা রেডিকের শত্রু হয়ে যায়। সবাই তাকে মারার সুযোগ খুঁজছিল, কারণ সেখানকার নিয়ম ছিল যে রাজাকে মারবে সেই পরবর্তী রাজা হবে। আর তাই রেডিকের জীবন সবসময় ঝুঁকিতে ছিল, আর এটা রেডিক নিজেও জানতো। তাই সে সবসময় তার চোখ কান খোলা রাখতো। কিন্তু তারপরেও একবার একটা মেয়ে তাকেই মারার চেষ্টা করে, কিন্তু রেডিক নিজেকে বাঁচিয়ে উল্টো ওই মেয়েটাকেই মেরে ফেলে। কারণ রেডিক অনেক চালাক আর ভালো ফাইটার ছিল। রেডিক জানতো তাকে হত্যার পেছনে বাকো নামের একজনের হাত আছে, কারণ সে রেডিককে মেরে নিজে রাজা হতে চায়। আর তাই রেডিক একদিন বাকোকে ডেকে বলে যদি বাকো তাকে ফিউরি প্ল্যানেটে যাওয়ার রাস্তা বলে দেয়, তাহলে সে বাকোকে রাজা বানিয়ে এখান থেকে চলে যাবে। আর রেডিকের এই প্রস্তাবে বাকো রাজি হয়ে যায়, কারণ ফিউরিয়া প্ল্যানেটে যাওয়ার রাস্তা একমাত্র বাকোরই জানা আছে। আর তাই ডিল অনুযায়ী বাকি তার কিছু সাথী আর স্পেসশিপ দিয়ে রেডিককে ফিউরি প্ল্যানেটের রাস্তা দিয়ে তাকে সেখানে পাঠিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন পর তারা একটা প্ল্যানেটে এসে পৌঁছায়। কিন্তু সেখানে আসার পর রেডিক বুঝতে পারে আসলে এই পুরো বিষয়টাই বাকরের এক ধরনের চাল ছিল। সে রেডিককে ফিউরি প্ল্যানেটে না পাঠিয়ে একটা মরুভূমির প্ল্যানেটে পাঠিয়ে দিয়েছে। আর এখানে এসে তার লোকদেরকে দিয়ে রেডিককে মেরে ফেলতে চায়। বাকর পাঠানো লোকেরা সবাই মিলে রেডিকের উপর হামলা করে দেয়, কিন্তু রেডিকও সহজে হার মানার পাত্র না। তাই সে তাদের সবার সাথে লড়াই করে। কিন্তু এমন সময় তাদের মধ্যে একজন রেডিককে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর এটা দেখে সবাই মনে করে রেডিক হয়তো মারা গেছে। এটা ভেবেই তারা খুশি হয়ে সবাই সেখান থেকে চলে যায়। আর এটাই ছিল আসল গল্প রেডিকের এই প্ল্যানেটে আসার। আর তাই বাধ্য হয়ে রেডিককে এখন এই গ্রহে মাছ ধরে আর হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছিল। কিন্তু এখান থেকে সামনের দিকে যেতে হলে তাকে ওই বিষাক্ত প্রাণীতে ভরা জলাশয়টা পার করতে হবে। এরপর আমরা দেখতে পাই রেডিকের সামনে যে হায়নার মতো প্রাণীটাকে পানিতে থাকা প্রাণীগুলো মেরে ফেলছিল, তার পেটে একটা ছোট বাচ্চা ছিল। আর রেডিক সেই বাচ্চাটাকে তার সাথে রেখেছে আর তাকে পোষা কুকুরের মতো নিজের সাথে রেখে বড় করছিল। কারণ এত বড় প্ল্যানেটে সে একা, তাই তার একজন সঙ্গীর প্রয়োজন ছিল। রেডিক হায়নাটাকে খাবার খাওয়াতো আর প্রতিদিন একটু একটু করে ওই পানির ক্রিয়েচারগুলোর বিষ হায়নাটার শরীরে ইনজেক্ট করত, যাতে করে হায়নাটা একটা সময় ওই জলাশয়ের প্রাণীগুলোর বিষ থেকে ইমিউন হয়ে যায়। এমনকি রেডিক নিজের শরীরেও আস্তে আস্তে ওই বিষ ইনজেক্ট করত। আর এভাবে অনেক দিন কেটে যায়। একদিন রেডিক নিজেই সেই জলাশয়ের সামনে এসে দাঁড়ায়, আর তখন পানিতে থাকা প্রাণীগুলো তার উপর আক্রমণ করে। কিন্তু এর জন্যই এতদিন ধরে রেডিক নিজেকে প্রস্তুত করেছে। তাই এক এক করে সে সবগুলো প্রাণীকে মেরে সেখান থেকে বের হয়ে আসে।
আর আমরা দেখতে পাই এখন তার পোষা হায়নাটাও অনেক বড় হয়ে গেছে। তারা দুজনে এখন এই সম্পূর্ণ গ্রহটা পাড়ি দিচ্ছে কোথাও মানুষের খোঁজ পাওয়া যায় কিনা সেজন্য। হঠাৎ একদিন যাওয়ার পথে রেডিকের হায়নাটা তার কাছে একটা গোল বলের মতো জিনিস এনে দেয়। এটা দেখে রেডিক বুঝতে পারে নিশ্চয়ই এখানেও মানুষের যাতায়াত ছিল, তাই আশেপাশে ভালো করে দেখতেই তার চোখে একটা স্পেস স্টেশন পড়ে। তখন সে আর দেরি না করে সেই স্টেশনের ভেতরে এসে দেখতে শুরু করে। কিন্তু ভেতরে আসার পর রেডিক বুঝতে পারে এখানে এখন আর কোনো মানুষ থাকে না, এটা অনেক আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু রেডিক সেখানে কিছু খাবার আর পুরাতন খবরের কাগজ দেখতে পায়। আর আসলে এই কাগজগুলোতে ছিল রেডিক যে গ্রহ থেকে এসেছে এখানে থাকা সায়েন্টিস্টরা সেই গ্রহের মানুষের ব্যাপারে রিসার্চ করতে চায়। এজন্য তারা একসময় রেডিকের গ্রহের মানুষদেরকে ধরার জন্য এই নোটিশগুলো বানিয়েছিল। রেডিক এসব কিছু দেখে যখন স্টেশন থেকে বাইরে আসে তখন খেয়াল করে আকাশে মেঘের দেখা দিয়েছে, আরো অনেক দূরে বৃষ্টি হচ্ছে। আসলে এই গ্রহ এতটাই বিষাক্ত ছিল যে এখানে সবসময় বৃষ্টি হলেই আকাশ থেকে অ্যাসিড পড়তো, আর যদি এই বৃষ্টি রেডিকের কাছে পৌঁছে যায় তাহলে তার আর বাঁচার কোনো উপায় নেই। আর তাই যে করেই হোক তাকে খুব দ্রুত এই গ্রহ থেকে বের হতে হবে। তাই রেডিক দ্রুত আবার স্টেশনের ভেতরে এসে ঢোকে আর সেখানে থাকা মেশিনগুলো অন করে দেয়। এখানে একটা স্ক্যানার মেশিন ছিল, সেই মেশিনের সাহায্যে রেডিক নিজেকে স্ক্যান করে আর পুরো ইউনিভার্সে নিজের এখানে থাকার সিগন্যালগুলো সরিয়ে দেয়। আর সে খুব ভালোভাবে জানতো যদি অ্যাগ্রো থেকে বের হতে হয় তাহলে অবশ্যই কাউকে না কাউকে তার জন্য এখানে আসতে হবে। আর এই জন্যই সে নিজেকে একটা টোপ হিসেবে ব্যবহার করে। আর তার এই বুদ্ধিটা কাজে লাগে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা স্পেসশিপ এসে হাজির হয়। আর এই শিপের লিডার ছিল সান্তানা, সেই সাথে তার ডান হাত ডিএস আর দলের বাকি লোকেরাও ছিল। তারা তাদের শিপ নিয়ে স্টেশনের পাশেই ল্যান্ড করে। ল্যান্ড করার পর সান্তানা তাদের শিপের পাওয়ার নোটকে একটা আলাদা লকারে বন্ধ করে রাখে আর বাকিদেরকে বলে ওই লকারের উপর নজর রাখতে, কারণ এই পাওয়ার নোট ছাড়া তাদের শিপ কিছুতেই স্টার্ট হবে না। আর সান্তানা জানে রেডিক কতটা চালাক আর হিংস্র হতে পারে, কারণ তাদের গ্রহের সবাই এই ধরনের কাজে সব থেকে বেশি দক্ষ ছিল। রেডিক যেন তাদের শিপ নিয়ে এখান থেকে পালাতে না পারে সেজন্যই এই সাবধানতা। আর তখন আমরা দেখতে পাই ডিএস যখন স্টেশনের দরজার কাছে আসে সে ভেতরে ঢোকার আগে দেখতে পায় দরজায় লেখা ছিল একটা জাহাজ রেখে এখান থেকে চলে যাও, আর তা না হলে সবাইকে এখানেই মরতে হবে। আর এটা জানার পর সান্তানা তার আরেকজন সাথী যার নাম লুনা তাকে বলে জাহাজে থাকা ওই মেয়ে কয়েদিকে ছেড়ে দাও। লুনা যখন ওই মেয়ে কয়েদিকে মুক্ত করে দেয় মেয়েটা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখন সান্তানা দূর থেকে গুলি করে তাকে মেরে ফেলে। আর মেয়েটা একদম রেডিকের সামনে এসেই মারা যায়। তখন সান্তানা চিৎকার করে বলতে থাকে আমরা এখানে তোমার মাথা নিতে এসেছি, আর তাই যে করেই হোক আমরা সেটা নিয়ে যাব। অন্যদিকে তখন সান্তানার টিম মেম্বাররা নিজেদের মধ্যে কথা বলছিল। আসলে তারা আগে থেকে রেডিককে চিনত, তারা জানে রেডিক কি কি করতে পারে, তাই তাদের কোনো ইচ্ছাই ছিল না রেডিকের সাথে লড়াই করার। কিন্তু সান্তানার চাপে পড়ে তাদেরকে এসব কিছু করতে হচ্ছে। আর কিছুক্ষণ পরে সান্তানা আর তার দলের লোকেরা দেখে এই প্ল্যানেটে আরো একটা নতুন স্পেসশিপ ল্যান্ড করেছে। কিন্তু সান্তানা মোটেও চায় না এখানে অন্য কেউ আসুক। কিন্তু তারপরেও অন্য শিপের লোকেরা স্টেশনের সামনে চলে আসে। এই জাহাজের লিডারের নাম ছিল জন আর তার ডান হাতের নাম ডাল। এখানে আসার পর জন আর তার দলের লোকেরা সান্তানার সাথে দেখা করতে আসে। জন বলে আমরা এখানে তোমাদের কোনো কাজে ডিস্টার্ব করব না, কিন্তু আমরাও চাই রেডিক ধরা পড়ুক, এজন্য আমরা তোমাদেরকে সাহায্য করব। কিন্তু সান্তানা তার কথা বিশ্বাস করতে পারছিল না, তাই সে জনের স্পেসশিপের পাওয়ার নোটটাও নিজের লকারে আটকে রাখে। এরপর রাত হলে দেখা যায় হঠাৎ করে সান্তানার মোশন সেন্সরে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে। আসলে এটা ছিল রেডিক আর তার পোষা হায়নার কাজ। সান্তানা তার দুইজন সাথীকে পাঠায় কি হয়েছে চেক করার জন্য, কিন্তু জন ওয়াকিটকিতে তাকে বারবার নিষেধ করে, কারণ সে বলছিল এটা হয়তো রেডিকের কোনো ফাঁদ। সান্তানা তার কোনো কথাই শোনে না। আর কিছুক্ষণ পর একজনের চিৎকার শুনে দেখতে আসলে সান্তানা দেখে তার দলের একজন রেডিকের ফাঁদে আটকা পড়ে চিৎকার করছে। এমনকি কিছুক্ষণের মধ্যে তার সামনে সে মারাও যায়। আর অন্যজনকে রেডিক তখন অন্ধকারের ভেতর টেনে নিয়ে যাচ্ছে। আর এটা দেখে সান্তানা নিজেও ঘাবড়ে যায় আর সবার মধ্যে রেডিকের ব্যাপারে ভয় ঢুকে পড়ে। সান্তানা তখন আর কোনো উপায় না দেখে জনের কাছে এসে তার কাছে সাহায্য চায়। কিন্তু এখানে ডালের সাথে সান্তানা একটু বাজে ব্যবহার করায় ডাল তাকে আচ্ছা রকম ধোলাই করে। এরপর জন সান্তানাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু জন তাকে একটা শর্ত দেয়, আর সেটা হলো রেডিককে ধরার পর একদিনের জন্য রেডিককে জীবিত অবস্থায় জনের কাছে দিতে হবে।
আর তারপর সান্তানা রেডিকের সাথে যা খুশি সেটাই করতে পারবে। জনের কথা শুনে বোঝা যাচ্ছিল রেডিককে ধরার পেছনে জনের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য ছিল। যাই হোক, এরপর জন আর তার লোকেরা অত্যাধুনিক সব ডিভাইস নিয়ে রেডিককে ধরার মিশনে নেমে পড়ে। সবার আগে তারা রেডিকের পোষা হায়নাটাকে শুট করে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, যাতে করে তারা রেডিকের আসল লোকেশন জানতে পারে, কারণ তার পোষা হায়নাটা রেডিকের কাছেই যাবে। তাই জন আর তার লোকেরা হায়নাটার কিছু করতে শুরু করে, আর তার পেছনে আস্তে আস্তে তারা সবাই একটা গুহায় এসে পৌঁছায়। কিন্তু সেখানে আসার পর তারা দেখতে পায় ভিতরে সান্তানারই একজন আগে থেকেই বাধা ছিল। আর এটা দেখে জন বুঝতে পারে এই পুরো বিষয়টাই রেডিকের আরেকটা চাল। সে নিশ্চয়ই এই সুযোগে তাদের স্পেসশিপ নিয়ে পালানোর প্ল্যান করছে। আর আমরা দেখতে পাই সত্যি তখন রেডিক তাদের স্পেসশিপের উপরেই বসে আছে। কিন্তু যেহেতু শিপের ভেতরে পাওয়ার নোটটা ছিল না, তাই রেডিক শিপ নিয়ে সেখান থেকে যেতে পারছিল না। জন আর বাকিরা যখন স্টেশনে ফিরে আসে তারা দেখতে পায় যে লকারে পাওয়ার নোট রাখা ছিল, সেটার উপর ফেয়ার ট্রেড লেখা আছে। এটা দেখে জন ভাবে হয়তো রেডিক এখানে এসেছে আর সেই পাওয়ার নোট নিয়ে লকারের মধ্যে বোম রেখে গেছে। কিন্তু সান্তানা এটা মানতে রাজি ছিল না, কারণ এই পুরো সময়টায় লকারের চাবি তার গলাতেই ছিল। আর তাই জন তখন লকার খুলে চেক করতে বলে। সান্তানা অনেক ভয়ে ভয়ে লকারটা খুলে চেক করতে লাগে, কিন্তু দেখা যায় সেই পাওয়ার নোট আসলে লকারের ভেতরেই ছিল। কিন্তু এবার তারা ভুল করে লকারটা খোলা রেখে একটু দূরে সরে যায়, আর এই সুযোগে রেডিক সেখানে এসে পাওয়ার নোটগুলো চুরি করে দূরে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখে। আর যখন এই বিষয়টা জন জানতে পারে যে রেডিক তাদের পাওয়ার নোট চুরি করেছে, সে অনেক বেশি রেগে যায়। আর তখনই সেখানে আবারও আকাশে মেঘ দেখা যায়, অর্থাৎ এখানে অ্যাসিড বৃষ্টি হতে চলেছে। আর এটা গ্রহে থাকা সবার জন্যই অনেক বেশি বিপজ্জনক। তখন অকিটকির মাধ্যমে রেডিক জনদের সাথে যোগাযোগ করে, কিন্তু জন রেডিকের সাথে অনেক রেগে রেগে কথা বলছিল। কিন্তু তখন রেডিক তার সব অস্ত্র ফেলে দিয়ে খালি হাতে তাদের সামনে আসে কথা বলার জন্য। আর জনের সামনে আসার পর জন রেডিককে জিজ্ঞেস করে, 10 বছর আগে উইলিয়াম নামের যে ছেলেটা তোমার সাথে ডার্ক প্ল্যানেটে গিয়েছিল, সে কি বেঁচে আছে? জন আসলে এটা জানতে চাচ্ছিল, কারণ উইলিয়াম তারই ছেলে ছিল। কিন্তু রেডিক তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আমাকে একটা স্পেসশিপ দাও আর আমি তোমাদেরকে বাকি পাওয়ার নোটগুলো দিয়ে দেব। আর এটার জন্য তোমাদের কাছে শুধুমাত্র বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সময় আছে। এটা বলে রেডিক সেখান থেকে চলে যায়। কিন্তু রেডিককে চলে যেতে দেখে সান্তানা তাকে পেছন থেকে গুলি করার চেষ্টা করে। আর তখন জনের পোষা হায়নাটা সান্তানার উপর আক্রমণ করে, কিন্তু তখন দূর থেকে তাক করে থাকা ডাল রেডিকের উপর অজ্ঞান করা মেডিসিন শুট করে। আর তখন জন রেডিকের হায়নাটাকে মেরে তাকে বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর যখন রেডিকের জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় তার সামনে জন বসে আছে। আর জন বারবার তাকে নিজের ছেলে উইলিয়ামের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। আর তখন রেডিক বলে, তোমাদের এখন আমাকে না, বরং এখানে যা হতে চলেছে সেটাকে ভয় পাওয়া উচিত। ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়, আর সবাই বাইরে অদ্ভুত কিছু শব্দ শুনে ভয় পেয়ে যায়, কারণ বৃষ্টির কারণে এতদিন ধরে যে প্রাণীগুলো মাটির নিচে ছিল সেগুলো বাইরে বের হয়ে আসতে শুরু করে। আর আসলে এই প্রাণীগুলো ছিল সেই গল্পের প্রথমে দেখা জলাশয়ের প্রাণীগুলো। তারা শুষ্ক মৌসুমে মাটির নিচে নিজেদেরকে লুকিয়ে রাখতো আর বৃষ্টির সময় উপরে এসে শিকার করে। প্রাণীগুলো দেখতে দেখতে জনের দুজন লোককে মেরে ফেলে। আর এগুলো দেখে জন বুঝতে পারে এখন তাদেরকে শুধুমাত্র রেডিকই বাঁচাতে পারবে, কারণ পাওয়ার নোটগুলো সেই লুকিয়েছিল। আর পাওয়ার নোট ছাড়া তারা কেউই এই গ্রহ থেকে বাইরে যেতে পারবে না। আর তাই জন তখন রেডিককে মুক্ত করতে শুরু করে, কিন্তু সান্তানা তখনও রেডিককে হত্যা করে তার মাথা নিয়ে যেতে চায়, কারণ এর বিনিময়ে সে অনেক টাকা পাবে। আর তাই সান্তানা জনের দিকে বন্দুক তাক করে তাকে রেডিককে মুক্ত করতে নিষেধ করে, কিন্তু জন ততক্ষণে রেডিকের এক পায়ের বাঁধন খুলে ফেলেছিল। আর তখন রেডিক সান্তানাকে তারই ছুরি দিয়ে মেরে ফেলে। এরপর সে জনের সাথে একটা ডিল করে। রেডিক বলে, আমি তোমাকে আর তোমার টিমকে এখান থেকে বের করব, কিন্তু তার পরিবর্তে তোমার আমাকে একটা স্পেসশিপ দিতে হবে। আর রেডিকের ডিলে জন রাজি হয়ে যায়, কারণ এছাড়া জনের কাছে আর কোনো উপায় ছিল না। এরপর রেডিক, জন আর ডিএস নিজেদের হোবার বাইকে করে বেরিয়ে পড়ে পাওয়ার নোটস গুলো আনার জন্য। কিন্তু রাস্তার মাঝখানে জনের বাইক নষ্ট হয়ে যায়, তাই সে বাধ্য হয়ে রেডিকের বাইকে করেই পাওয়ার নোটের কাছে আসে। আর সেখানে আসার পর রেডিক জনকে বলে, আমি তোমার ছেলেকে মারিনি, বরং সে নিজের জীবন বাঁচাতে একটা ছোট বাচ্চার জীবন কেড়ে নিতে চেয়েছিল আর আমাদের সবাইকে ধোঁকা দিতে চেয়েছিল। আর তখনই ডার্ক প্ল্যানেটের একটা ক্রিয়েচার তাকে মেরে ফেলেছিল। এরপর দেখা যায় সান্তানার ডান হাত ডিএস জনের উপর হামলা করে দেয়, কিন্তু রেডিক তাকে মেরে ফেলে। কিন্তু মরার আগে ডিএস রেডিকদের হোবার বাইকগুলো অকেজো করে দেয়। আর তাই
তাই এখন রেডিক আর জনের কাছে আর কোনো উপায় ছিল না। স্টেশন পর্যন্ত তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু যাওয়ার পথে সেই মাটির নিচের ক্রিয়েচারগুলো তাদের উপরে আক্রমণ করছিল, কিন্তু তারা দুজনে সাহসের সাথে তাদেরকে মোকাবেলা করছিল। এমন সময় হঠাৎ করে একটা ক্রিয়েচার রেডিককে বাজেভাবে ঘায়েল করে দেয়। এটা দেখে জন তখন রেডিকের থেকে পাওয়ার নোটটা নিয়ে তাকে একা ফেলে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। রেডিক বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকে। এরপর সে নিজেকে একটা পেইন কিলার দিয়ে আবারও ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এই প্রাণীগুলো যেন শেষই হচ্ছে না। হঠাৎ করে একটা বিশাল ক্রিয়েচার এসে রেডিককে চেপে ধরে, আর তখন দেখা যায় উপরে একটা স্পেসশিপ এসে ক্রিয়েচারগুলোকে মারতে শুরু করেছে। আসলে এটা জনই ছিল, আর সে আহত রেডিককে তার শিপে উঠিয়ে নেয়। এরপর জন তার ওয়াদা অনুযায়ী রেডিককে একটা স্পেসশিপ দেয়। সেটা নিয়ে রেডিক সোজা তার নিজের গ্রহে চলে আসে, আর এখানে এসেই সে সোজা ক্রোনের কাছে আসে। এই ক্রোনই রেডিককে ওই বিপজ্জনক মরুভূমিতে ছেড়ে এসেছিল। রেডিক ক্রোনের মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছে জানতে চায় বাকো কোথায়, কিন্তু ক্রোন বাকোর ব্যাপারে রেডিককে কিছুই বলে না। এরপর ক্রোনের ওয়াইফ রেডিককে জানায় ক্রোন এখন রাজা হয়ে গেছে, আর সে সেই সব সুপার ন্যাচারাল শক্তি হাসিল করেছে যেগুলো লর্ড মার্শালের কাছে ছিল। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর সেই সাথে নতুন গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।